হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ঠিক অ্যাসপেক্ট রেশিও নিয়ে। আমার আগের ভিডিওটা আমি জানি না কি মেস আপ হয়ে গেছে। ইট ইজ কমপ্লিটলি অ্যাপিয়ারিং ইন আ উইয়ার্ড কাইন্ড অফ অ্যাসপেক্ট রেশিও। এর আগে কোনোদিন এরকম হয়নি। তো যাই হোক, এটা ঠিক অ্যাসপেক্ট রেশিওতেই আশা করছি আসবে। তো টেক্কার যে টিজারটার আমি রিভিউ করেছিলাম, আমার মনে হলো যে আরো কিছু বক্তব্য রাখি আমি। তো দেখুন, টেক্কার টিজারের আমি যে কথাগুলো আগের ভিডিওতেও বলেছিলাম সেগুলোই আবারও বলতে চাই। যে রুক্মিণী মৈত্রর পারফরমেন্স অ্যাজ দ্য হস্টেজ নেগোশিয়েটার, যে এই সিচুয়েশনটাকে ডিএসকেলেট করে এবং দুপক্ষের মধ্যে যে হস্টেজ মানে নিয়েছে দেবদার ক্যারেক্টারটা, এবং অপর যে পক্ষ আছে দুটোর মধ্যে যে সমঝোতা সৃষ্টি যেটা করে, যে আন্ডারস্ট্যান্ডিংটা আনে, তার ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে। তার লুকটাও আমার খুব ভালো লেগেছে। দেবদার পারফরমেন্স খুব ভালো এখানে। তার ক্যারেক্টারটা একটা সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ প্লে করছেন, তিনি একজন সাফাই কর্মী রোল প্লে করছেন। তো তার পারফরমেন্সটা খুব রক্ত মাংসের লেগেছে। স্বস্তিকা মুখার্জির পারফরমেন্সটা আমার বেশ লেয়ার্ড লেগেছে। তাকে যতটুকু দেখা গেছে, অন্য ক্যারেক্টারদের জাস্ট একটা দুটো গ্লিমসই দেখা গেছে। এবার আমি আগের ভিডিওতেও যেটা বলেছিলাম, আমার টিজারটা যথেষ্ট ভালো লেগেছে, সেটাও যেরকম সত্যি। আমার টিজারটা অরিজিনাল লাগেনি, সেটাও সেরকমই সত্যি। এটা যদি আপনাদের বিশ্বাস না হয়, আমি যে দুটো সিনেমার নাম বললাম, দ্য নেগোশিয়েটার এবং ইনসাইড ম্যান, এই দুটো সিনেমার ট্রেলার আপনারা গিয়ে ইউটিউবে চালিয়ে দেখতে পারেন, বা চাইলে পুরো সিনেমাটা দেখতে পারেন। দুটোই খুব ভালো সিনেমা। তো অ্যাজ আ রেকমেন্ডেশনও দেখতে পারেন। এবং আমি আরো যেটা বলছিলাম, যে গল্পটা যদি এইভাবে যায়, যে পুরো ব্যাপারটা যদি স্বস্তিকা মুখার্জিরই প্ল্যান করা থাকে, কারণ স্বস্তিকা মুখার্জির যে ক্যারেক্টারটা আছে সেটা আমি, এবং এটা আস্তে আস্তে আসছি, যে সে একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ এবং সে কোথাও গিয়ে হয়তো নিজের মেয়েরই কিডন্যাপ করিয়ে এই যে ক্যারেক্টারটা দেবদা যে প্লে করছে তাকে কোথাও গিয়ে ম্যানিপুলেট করে। তো সেটা হলেও কিন্তু দ্যাট উড বি আ কপি অফ ম্যান অন ফায়ার, আবারও আরেকটা ডেনজেল ওয়াশিংটনের সিনেমা। তো যাই হোক, তো প্লট বা গল্প সংক্রান্ত আমার কিছু আলোচনা আছে। তো দেখুন, সিনেমাটার কিন্তু যে মেন বিষয়বস্তুটা সেটা হচ্ছে ক্লাস কনফ্লিক্ট, এবং এই জিনিসটা মানে টিজারেও কিন্তু খুব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। একটা ডায়লগ আছে খুব, মানে কি বলবো, খুব হাইলাইট পাওয়ার মতো একটা ডায়লগ, যে যেখানে বলবে যে মালটার তার কাটা, বা তার কাটা মাল, বা মালটার তার কাটা, এরকম কিছু। এবং রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটা বলবে মাল। এই কথাটা অ্যাকচুয়ালি শুনে হাসি পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হাসি নয়। দেবদার যে ক্যারেক্টারটাকে সে কি বলছে, এটা মাল। কারণ কি? কারণ সে সমাজের এমন একটা শ্রেণীতে বিলং করে, তাদের ক্যারেক্টারগুলোর কিন্তু তাদেরকে সম্মান দেওয়া বা তাদেরকে নাম দেওয়ার কিন্তু আমরা প্রয়োজন মনে করি না। এবং এটা এখানে তো ডায়লগই আছে যে আমরা ভূতের মতো চারিদিকে ঘুরে বেড়াই, আপনারা দেখতে পান না। এবং এই পৃথিবীতে সব থেকে মানে যদি বড় অপরাধ কিছু হয়, সেটা হচ্ছে গরিব হয়ে জন্মানো। তো এই ক্লাস অপারেশনের বিষয়টা কিন্তু বারবার করে উঠে আসছে। এই যে আমরা একটা কথা সবসময় ইউজ করি, টপ 1% বা ক্লাস প্রিভিলেজ, এটা কিন্তু দুটো দিকই উঠে আসছে। সেটা দেবদার ক্যারেক্টারটা সমাজের একদম প্রান্তিক শ্রেণীর মানুষ হোক, এবং স্বস্তিকা মুখার্জির যে ক্যারেক্টারটা বা তার মেয়ে যে ইভেনচুয়ালি কিডন্যাপ হচ্ছে, বাচ্চা মেয়েটি, সেটাই সমাজের একদম উঁচু শ্রেণীর একটা মানুষ। কারণ আপনি যদি টিজারটাকে খুব ক্লোজলি ফলো করেন, তাহলে দেখবেন যে সিচুয়েশনটা কিন্তু মারাত্মক লেভেলে ডিএসকেলেট করছে। যেখানে টাস্ক ফোর্স পাঠানো হচ্ছে, কমান্ডোজরা বন্দুক নিয়ে ঢুকছে, পেছন দিয়ে রোপ গ্লাইড করে নেমে আসছে। তো এটা কিন্তু মারাত্মক রকমের একটা মানে এসকেলেশন পাচ্ছে, এবং এসকেলেশন পাচ্ছে কারণ যে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা, বা যে বাচ্চা মেয়েটি কিডন্যাপ হয়েছে, তার বাবা যে, সে সমাজের খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তিত্ব। টোটা রায়চৌধুরী হয়তো তার বাবার রোলটা প্লে করতে পারেন। এবং তারা কি হচ্ছে, এবং এখানে হয়তো কোথাও গিয়ে একটা কন্ট্রাস্ট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যে এই যে বাচ্চা মেয়েটি যখন কিডন্যাপ হয়েছে, যেটা দেবদা আউট অফ ডেসপারেশন করেছেন, কারণ তিনি সমাজের ওই যে মানে একদম কোণে ঠেলে দেওয়া মানুষ। তো তার সাথেও হয়তো সেরকমই কিছু হয়েছিল, কিন্তু সেটা হয়তো মানে সে জাস্টিস পায়নি। তখন সে এই জন্য একটা ইনফ্লুয়েন্সিয়াল মানুষের মেয়েকে কিডন্যাপ করছে, যাতে তার যে ভয়েস আছে সেটা হার্ড হয়। এবং এটা নিয়ে আমি খুব ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, এবং গল্পটার নাম মনে আছে কিন্তু লেখকের নাম মনে নেই। গল্পটার নাম হচ্ছে সংঘর্ষ। আগে বেরোতো না যে দুই বাংলার গল্পের সংকলন, তো সেখানেও এই রকমই একটা গল্প ছিল। সেখানে সরি, আমার কাশি হয়েছে। যে একজন পানওয়ালা, সে পুলিশের থেকে রিভেঞ্জ নিচ্ছে। এবং গল্পটা ছিল যে পানওয়ালার একটি বাচ্চা ছেলে ছিল, শহরে দাঙ্গা হচ্ছে এবং বাচ্চা ছেলেটি সেই দাঙ্গার মধ্যে আটকে পড়ে, এবং পুলিশ দাঙ্গা থামাতে এলোপাথারি গুলি চালায়, এবং সেই গুলিতে
ওই পানওয়ালা মানুষটির বাচ্চা ছেলেটি মারা যায়। এবার যা হয় সমাজের, এরা একদমই প্রান্তিক শ্রেণীর মানুষ, এরা জাস্টিস পায় না, তো সেই পুলিশ অফিসার বেকসুর খালাস পেয়ে যাচ্ছে। এবার এই পানওয়ালা ব্যক্তিটি তখন কি করছে, সে রিভেঞ্জ নেওয়ার জন্য সে তার সুইসাইডটা স্টেজ করছে এই পুলিশ অফিসারের থেকে। খুব ভালো গল্প, আপনারা যদি কেউ পড়ে থাকেন প্লিজ রাইটারের নামটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গল্পটার নাম সংঘর্ষ, কবে পড়েছিলাম এখনো মনে আছে। তো ওই রকম একটা ভাইব কিন্তু আমি গল্পটার মধ্যে পাচ্ছিলাম, যে দেবদার সাথেও হয়তো সেরকম কিছু হয়েছিল, কোনো ইনজাস্টিস হয়েছিল যেটা সে হয়তো জাস্টিস পায়নি, কারণ সে তার যে সোশ্যাল স্টেটাস, সে যে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ, সেই জন্য সে একজন কি বলবো, একজন সাফাই কর্মী, সে জাস্টিস পায়নি, তাই জন্য সে কি করছে, সে কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যে হয়তো তার সেই যে ইল ফেটটা ছিল সেটার পিছনেও দায়ী থাকতে পারে, সে তাকে কিডন্যাপ করছে যাতে তার ভয়েসটা গিয়ে শুনতে পাওয়া যায়। এবং এখানে কিন্তু এটা বলাও আছে যে মানে আপনারা আমাকে এবার দেখতে পাবেন, মানে আমাদের মতো মানুষদের তো আপনারা ইগনোর করে যান, এবার কিন্তু আর ইগনোর করতে পারবেন না। এবার এখানে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও আছে, পলিটিক্যাল মানে একটা সামাজিক বক্তব্য তো অবশ্যই আছে আনএমপ্লয়মেন্ট নিয়ে, এবং কি করে মানে আর্থিক একটা টপ 1% কি করে এই বাকি যে প্রান্তিক শ্রেণীর মানুষদের মধ্যে যে একটা ক্লাস কনফ্লিক্ট আছে একটা ইকোনমিক বিশেষ ফ্রন্টে বিশেষ করে, তো সেটা তো হাইলাইট হচ্ছে। সিনেমাটার মধ্যে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও থাকতে ছিল, কারণ পরাণ বন্দ্যোপাধ্যায় ইজ প্লেইং অ্যাজ দ্য পলিটিশিয়ান, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্যাল নামটা দেওয়া হয়েছে সেটা মানে মাস্টারপিস নাম, কারণ সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে অনুব্রত অধিকারী। এবার এই নামে আমাদের পশ্চিমবঙ্গে একজন মহাপুরুষ ছিলেন মানে এখনো আছেন জেলে, এবং অধিকারী হচ্ছে দেবদার আসল টাইটেল। তো এখান থেকে কি কোনো সাবলিমিনাল মেসেজ দেওয়ার চেষ্টা করছেন দেবদা, মানে MK আল্ট্রার মতো? তো যাই হোক, আমার নামটা থেকে বিশাল হাসি পেয়েছে। তো যাই হোক, সে হয়তো খুব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি এবং তারই হয়তো নাতনি বা এরকম কেউ কিডন্যাপ হচ্ছে, তো সেখানে একটা সাটল পলিটিক্যাল কমেন্ট্রিও আছে। এবং এই যে অনুব্রত অধিকারী যে ক্যারেক্টারটি, তার যে মানে মানে পার্টি সিম্বল যেটা, সেটা হচ্ছে হেরিকেন, হুইচ ইজ আ অ্যাপ্ট রিপ্রেজেন্টেশন, কারণ আমাদের স্টেটকে এটাই সব থেকে ভালো রিপ্রেজেন্ট করে, হাতে হেরিকেন। তো যাই হোক, সেটা বড় কথা না। তো ওভারঅল টিজারটা আমার বেশ ভালো লেগেছে। আমি যেটা বললাম, দেয়ার আর ডেরিভেটিভ এলিমেন্টস, বাট ওভারঅল কিন্তু টিজারটা বেশ ভালো। এখানে টপ 1% এর সাথে এই প্রান্তিক শ্রেণীর মানুষদের, যেটা আমরা প্যারাসাইটে উঠে আসতে দেখেছিলাম, গ্রসফোর্ড পার্কে উঠে আসতে দেখেছিলাম, ইভেন আমাদের বাংলা একটা সিনেমা আছে চিরদিনই তুমি, চিরদিনই তুমি যে হ্যাঁ চিরদিনই তুমি যে আমার টুই, যেটাতে ছিল সব্যসাচীর ওই আমি নাম মনে রাখতে পারি না, সব্যসাচীর ছোট ছেলে আর আরেকজন অ্যাক্ট্রেস, ইনা ঘোষ বা ইনা সাহা এরকম কিছু নাম, আর ছিলেন আমাদের কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন ছিলেন। তো ওই সিনেমাটাতেও এরকম কিন্তু এই ক্লাস কনফ্লিক্ট উঠে এসেছিল। তো ওভারঅল টিজারটা বেশ ভালো, এবং একটা স্টাইলাইজড ব্যাপার আছে, ইয়ের মধ্যে স্কেল আছে জিনিসটার মধ্যে, এবং ওভারঅল কিন্তু টিজারটা আমার বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক মানে এটা এক্সিকিউশন লেভেলে গিয়ে কি করে, কারণ আমি যেটা বারবার করেই বলেছি যে দেখুন, স্টোরি লেভেলে মিল থাকতেই পারে, বা একটা জনরাতে যা যা জিনিস হয় তার মধ্যে মিল থাকতেই পারে, এক্সিকিউশনে কিন্তু মিল থাকলে সেক্ষেত্রে তখন সেটা দেখতে হবে। আস্তে আস্তে আরো প্রমোশনাল মেটেরিয়াল আসুক। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।